প্রার্থীতা ফিরে পেতে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, যেখানে সময় বাকি আর মাত্র 3 দিন। শেষমেশ কে চড়তে পারবে নির্বাচনী ট্রেনে আর কে পড়বেন ছিটকে, এখনো মেলেনি অনেকের জোটের হিসেব। আবার ভোট নিয়েও রয়েছে কারো কারো শঙ্কা। এই সবকিছুই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকের নির্বাচনী সভায় আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনীয় শঙ্কা, এনসিপির পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বেগম জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয়। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির অ্যানির প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল। নোয়াখালী 4 আসনেও ধানের শীষ দাড়িপাল্লার লড়াই, মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্তি চান ভোটাররা। এবং জয়পুরহাট 1 আসনে বিএনপির সঙ্গে জামায়াতের প্রার্থীর মূল লড়াই, ভোটারদের মন জয়ের চেষ্টা। উন্নয়ন পরিকল্পনা দেখে নেতা নির্বাচন করতে চান স্থানীয়রা। নির্বাচনী সময়ে ঢাকা সহ সারা বাংলাদেশের বেশ কিছু আসন নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আলোচনা করব ঢাকা সহ এর বাইরের কিছু আসন নিয়ে। তবে তার আগে আজকের দিনে আলোচিত ঘটনাগুলো একটু আলোচনা করতে চাই। আজকে নির্বাচনী প্রস্তুতি যেটি রয়েছে সেটি হচ্ছে আসলে প্রার্থিতা ফিরে পাওয়ার কিন্তু দৌড়ঝাঁপ চলছে ইসিতে, এবং গতকাল এবং আজকে মিলে কিন্তু 164 জন আসলে আপিল করেছেন। এবং আজকে কিন্তু এনসিপির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়েছে। সেখানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটি বলেছেন, আসলে পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামবে জাতীয় নাগরিক পার্টি। এবং আজকে চট্টগ্রামে এক আলোচনা সভায় কিন্তু আসলে ইসি সানাউল্লাহ যেটি বলেছেন যে ভোট সুষ্ঠু করতে প্রস্তুত রয়েছে তার ইসি, এবং একই সঙ্গে এই লুট হওয়া অস্ত্র উদ্ধারের কিন্তু তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি সেই নির্দেশনা দিয়েছেন যাতে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে র্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আজকে প্রথমবারের মতো ঢাকা 17 আসনে যেহেতু নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি আজকে 17 আসনে বনানী থানা বিএনপির সদস্য, একই সঙ্গে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ অনেকের সঙ্গে কিন্তু গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে কিন্তু তিনি বৈঠক করেছেন। এবং আজকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে প্রেস সচিবের একটি ব্রিফিং হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে কিন্তু তিনি বলেছেন যে জানুয়ারির মধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ভোটের, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রশিক্ষণ কিন্তু সম্পন্ন হয়েছে। সো এই ছিল আজকের দিনের আলোচিত সংবাদ। আজকে যেহেতু আমরা নির্বাচনের সময়ে ঢাকার বাইরের বিভিন্ন আসন নিয়ে আলোচনা করে থাকি, আজকে আমরা একটু চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর 4 আসন নিয়ে আলোচনা করতে চাই। নোয়াখালী 4 আসনটি মূলত আসলে নোয়াখালী সদর এবং সুবর্ণচর এই আসনগুলো নিয়ে কিন্তু আসলে এই নোয়াখালী 4 আসন গঠিত, যেখানে মোট জনসংখ্যা রয়েছে 9,07,705 জন, যেখানে মোট ভোটার রয়েছে 7,339, এবং যেখানে পুরুষ ভোটার রয়েছে 3,66,000 এবং নারী ভোটার রয়েছে 3,33,000, এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু 3 জন ভোটার রয়েছে, যেখানে ভোট কেন্দ্র রয়েছে 198টি এবং ভোট কক্ষ রয়েছে 1,363টি। আমরা একটু দেখতে চাই আসলে কারা প্রার্থিতা করতে যাচ্ছেন, যেহেতু এটা একটি সদর আসন, এবং সদর আসনে কিন্তু সকলের একটি নজর থাকে, কারণ এই আসনগুলো কিন্তু অন্যান্য আসনের উপর এদের একটি প্রভাব থাকে। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান। তিনি আসলে ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি এর আগেও কিন্তু 2001 সালে কিন্তু ধানের শীষ প্রতীকে সেখান থেকে আসলে নির্বাচিত হয়েছিলেন, এবং তিনি সেই নোয়াখালী জেলার কিন্তু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির। এবং তাকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আসলে দাড়িপাল্লা প্রতীকে লড়ছে ইশরাক খন্দকার। তিনি আসলে সেখানকার অর্থাৎ নোয়াখালী জেলা জামায়াতের আমির, একই সঙ্গে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, এবং আরও লড়ছেন ট্রাক প্রতীকে আব্দুস জাহের। এই ছিল আসলে তারা কিন্তু মূলত আসলে প্রার্থীদের মন জয়, ভোটারদের মন জয়ের জন্য কিন্তু তারা কাজ করছে। এবং এই আসনে যারা আসলে আরেকটু আমরা বিস্তারিত জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, আপনি কিন্তু সেখানে রয়েছেন, এবং আপনি জানেন যে সেখানে আসলে ধানের শীষ এবং দাড়িপাল্লার একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে আপনার মাঠের কি তথ্য আপনার কাছে রয়েছে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। জাতীয় সংসদে নোয়াখালীতে 6টি আসন রয়েছে। এই আসনগুলোতে প্রায় 62 জন প্রার্থী
মনোনয়নপত্র জমা দিল, 15 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর মাঝে রিটার্নিং অফিসার 47 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আজ আমরা নোয়াখালী 4 সদর ও সুবর্ণচর আসন নিয়ে কথা বলবো। এই আসনে মোট 8 জন প্রতিদিন মনোনয়নপত্র জমা দিল, একজনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে 7 জন এখন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই 7 জন চূড়ান্ত করলেও এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এখানকার বিএনপি যিনি প্রার্থী আছেন মোহাম্মদ শাহজাহান ও জামাতের যিনি প্রার্থী আছেন ইসাক খুন্দার সাথে। মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা এখন জেনে নিব এই আসনের যে চিত্রটি আছে। নোয়াখালীর এই আসনটি প্রায় 9,07,700 জন জনসংখ্যা রয়েছে। এর মধ্যে ভোটার রয়েছে 7,338 জন। এদের মধ্যে পুরুষ ভোটার হলো 3,66,448 জন। মহিলা ভোটার রয়েছে 3,33,887 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন। এখানের ভোটার কেন্দ্রের সংখ্যা হলো 198টি এবং ভোটের কক্ষ সংখ্যা হয়েছে 1,363টি। এই আসনটি মূলত নোয়াখালী জেলা সদর, যেখানে সরকারি অফিস সব রয়েছে, এই জেলা সদর এবং সুবর্ণচর আসন। এই সদরকে বলা হয়, নোয়াখালী জেলা সদরকে বলা হয় এক রাস্তার শহর। এই শহরের অনেকগুলো সমস্যা আছে। মেইনলি যে সমস্যা সেটি হলো যে এই বৃষ্টির সময় জলবদ্ধতা হয়। এই শহরের অধিকাংশ রাস্তাঘাট জলবদ্ধ থাকে। এখানকার যে এই নোয়াখালী জেলা শহর যখন 1943 সালে নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন এই সাহিত্যিককে কেন্দ্র করে জেলা শহরের ব্যবসায়ীদের দেওয়া হয়। দীর্ঘ স্বাধীনতার পর থেকে এখানকার ব্যবসায়ীদেরকে এখানে স্থায়ীভাবে দোকান ব্যবস্থা দেওয়া হয়নি। আর যদি আমরা বলি যে পার্শ্ববর্তী যে উপজেলা সেটি সুবর্ণচর, সেটি মূলত কৃষি কে কেন্দ্র করে সেই উপজেলাটি রয়েছে, কিন্তু কৃষকরা সেখানে ন্যায্য মূল্য পায় না। তো ভোটাররা বলছে যে যারা তাদের এই সমস্যাগুলো সমাধান করবে তাদেরকেই মূলত তারা তাদের আগামী নির্বাচনের ভোটের জন্য তারা অগ্রগতি নেবে। এই সুবর্ণচরের এবং সদরের এই আসনে নির্বাচন নিয়ে মূলত এই নোয়াখালী আসন। তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল। কামরুল জানাচ্ছিলেন নোয়াখালী 4 আসনের সেখানে প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশা সব শেষ। চট্টগ্রাম বিভাগের একটি আসন নিয়ে আমরা কথা বলছিলাম, এবার আমরা অন্য আরেকটি বিভাগ নিয়ে কথা বলতে চাই। আমরা কথা বলবো রাজশাহী বিভাগের জয়পুরহাট নিয়ে। জয়পুরহাট যেহেতু 2টি আসন নিয়ে গঠিত, আমরা জয়পুরহাট 1 আসন নিয়ে কথা বলবো। জয়পুরহাট 1 আসনটি মূলত সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি যেহেতু আসলে সদর আসন, তাই এই আসনটির ওপর কিন্তু অন্যান্য আসনে নজর থাকে। বিশেষ করে এই আসনে মোট ভোটার রয়েছে 4,66,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,31,000 এবং নারী ভোটার রয়েছে 2,34,000-এরও বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। এবং জয়পুরহাট 1 আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 151টি এবং জয়পুরহাট যেহেতু এটি একটি সদর আসন এবং পাঁচবিবির এই আসনটিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন তারা হচ্ছে বিএনপির ধানের শীষ প্রতীকে এই জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি মাসুদ রানা প্রধান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই ধানের শীষ প্রতীক। একটু জানিয়ে রাখতে চাই আসলে এই আসনটি কিন্তু বিএনপির জন্য ঐতিহ্যগতভাবে একটি শক্তিশালী আসন হিসেবে ধরা হয় এবং সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ফজলুর রহমান সাইদ, তিনি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য। একই সঙ্গে তিনি আসলে এই জয়পুরহাট জেলা জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ওয়াজেদ পারভেজ এবং আরেকটু জানিয়ে রাখতে চাই এখানে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি মার্ক্সবাদী এবং বাসদের 2 জন প্রার্থী রয়েছে। মার্ক্সবাদীর প্রার্থী হচ্ছে তৌফিকা দেওয়ান এবং বাসদের প্রার্থী হচ্ছে ওয়াজেদ পারভেজ। সো এরা হচ্ছে মূলত সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। তারা আসলে প্রার্থীদের মন জয়ের জন্য, ভোটারদের মন জয়ের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং প্রার্থীরা আসলে তাদের বেশ কিছু সমস্যার কথাও কিন্তু আসলে জানিয়েছেন। আমরা জয়পুরহাট 1 আসনে আরও কিছু জানতে চাই, বিশেষ করে সেখানকার প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি, একই সঙ্গে ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে এই বিষয়ে জানতে চাই। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সবুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই জয়পুরহাট 1 আসনে কি কি সমস্যার কথা আসলে সেখানকার ভোটাররা বলছেন এবং প্রার্থীরা সেসব সমস্যার সমাধানে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন দেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হিসেবে পরিচিত উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট। এ জেলায় মাত্র 2টি আসন, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে 1 আসন গঠিত। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে জয়পুরহাটে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে জেলা রিটার্নিং অফিসার আল মামুন মিয়া সর্বশেষ 4 জন প্রার্থীর
বৈধতা ঘোষণা করেছেন। এই 4 জন প্রার্থীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আহ, সাবেক এমপি মোজাহার আলী প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান এবং জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ। এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী তৌফিকে দেওয়ান ও একই দলের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ওয়াজেদ পারভেজও রয়েছেন। তবে এখানে বলে রাখা ভালো, জয়পুরহাটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে। এখানে কাগজে কলমে বাসদের 2 জন প্রার্থী থাকলেও তাদের কখনোই এখন পর্যন্ত কোনো ভোটার তাদের প্রচারণা লক্ষ্য করেননি। তবে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী প্রার্থীরা ভোটের মাঠে দৌড়ঝাঁপ না করলেও কলাকৌশল অনুযায়ী তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এক্ষেত্রে জয়পুরহাট 1 আসনের ভোটাররা মনে করছেন তারা অবশ্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকেই গোপন ব্যালটের মাধ্যমে সংসদে পাঠাবেন। ভোটাররা মনে করছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে উত্তরের অবহেলিত এই জেলাটি অবহেলিতই রয়ে গেছেন। কারণ তাদের ক্যালকুলেশন হচ্ছে যে জয়পুরহাটের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে জয়পুরহাট চিনিকল সকলের নিকট পরিচিত, অথচ এই চিনিকলটিকে আধুনিকায়ন করার মতো কোনো সংসদ সদস্যই কখনোই উদ্যোগ নেয়নি, যে কারণে চিনিকলটি আজ মুখ থুবড়ে পড়েছে। এতে করে শ্রমিক কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে যদি আমরা বলি, জয়পুরহাট 1 আসনে সিমেন্ট ফ্যাক্টরি প্রকল্প, এটি ভালো সংসদ সদস্য দ্বারা কখনোই উদ্যোগ নেওয়া হয়নি যে চুনাপাথর প্রকল্পটি তুলতে হবে, যে কারণে বর্তমানে এটি মাটির নিচেই মুখ থুবড়ে পড়ে রয়েছে। আমরা আরো যদি বলি, লতিরাজ কচুর লতি এবং সোনালী মুরগি বাংলাদেশের জয়পুরহাট জেলার অর্থনীতিকে সচল রাখলেও এটির উদ্যোগ নেয়নি কোনো সংসদ সদস্যই ইতিপূর্বে, যে কারণে অনেক খামারি এখন পথে বসেছে। আর আমরা যদি সর্বশেষ এটুকুই বলতে পারি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন জেলাবাসী। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সবুজ জানাচ্ছিলেন সম্ভাবনাময় একটি জেলা জয়পুরহাট, সেখানে আসলে তবে যেটি বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত এবং বিএনপির প্রার্থীর মধ্যে মূল লড়াইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের একটি আসন নিয়ে কথা বলছিলাম, এবার আমরা আবার একটু যেতে চাই চট্টগ্রাম বিভাগে। সেখানে আমরা কথা বলতে চাই লক্ষ্মীপুরের একটি আসন নিয়ে। যেহেতু লক্ষ্মীপুর 4টি আসনে গঠিত, আমরা লক্ষ্মীপুর 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। লক্ষ্মীপুর 3 আসনটি মূলত সদর আসন এবং সদর আসন হওয়ার কারণে কিন্তু এই আসনটির প্রতি এক ধরনের বাড়তি নজর থাকে অন্য আসনগুলোর প্রতি। এখানে জনসংখ্যা রয়েছে 8,14,000, যেখানে মোট ভোটার রয়েছে 4,44,000, পুরুষ ভোটার রয়েছে 2,30,000 এবং মহিলা ভোটার রয়েছে অর্থাৎ নারী ভোটার রয়েছে 2,13,000। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 130টি এবং ভোট কক্ষ রয়েছে 791টি। বিশেষ করে এই আসনটি, যেহেতু এই আসনটিকে হাই রিস্ক পলিটিক্যাল জোন হিসেবে বলা হয়, কারণ এই আসনটিতে আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা মূলত আসলে এক ধরনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই আসনে দেখা যায়। এই কারণে এই আসনটিকে হাই রিস্ক পলিটিক্যাল জোন বলা হয়। এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে একটু দেখতে চাই। এখানে আসলে ধানের শীষ প্রার্থী হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মূলত বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্র দলের সভাপতি হিসেবে। তিনি 2001 এবং 2008 সালে এই লক্ষ্মীপুর 3 আসনটি থেকে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। এবং তাকে এখানে মজার একটি বিষয় হচ্ছে, এই আসনে তাকে যিনি প্রতিদ্বন্দ্বিতা, তার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা মূলত সবচেয়ে বেশি হবে, তিনি হচ্ছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি অর্থাৎ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সে অঞ্চলের ইসলামী আন্দোলনের যিনি সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন থেকে। একই সঙ্গে জাতীয় পার্টির কে মহিদুদ্দিন, তিনি আসলে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপির মোহাম্মদ শামসুদ্দিন। আমরা এই এলাকা সম্পর্কে আরও জানতে চাই। সেখানে আমাদের একজন সহকর্মী মাঝারুল রয়েছেন। মাঝার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে লক্ষ্মীপুর 3 আসনকে নিয়ে কিন্তু আসলে জনগণের ব্যাপক নজর সে আসনে রয়েছে। বিশেষ করে জামাত এবং বিএনপির দুজনেই হেভিওয়েট প্রার্থী সেখানে রয়েছেন এবং এই 2 প্রার্থীর মধ্যে আসলে কেমন প্রতিদ্বন্দ্বিতা সেখানে আপনি দেখতে পাচ্ছেন, একটু আমাদের বলবেন বিস্তারিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই লক্ষ্মীপুরের সর্বত্র বিরাজ করছে ভোটের হাওয়া। জেলা শহরের পাড়া মহল্লা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চায়ের আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভোট। এরই মধ্যে ভোটাররা নির্বাচনকে ঘিরে করছেন নানা সমীকরণ। নির্বাচনকে উৎসবমুখর করতে বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা নির্বাচনী এলাকায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। ভোটারদেরকে কাছে টানতে বা ভোটারদেরকে আকৃষ্ট করতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন যে দল বা প্রতীক দেখে নয়, এবার তারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চান, সততা যোগ্যতা দেখেই তারা এবার প্রতিনিধি নির্বাচন করতে চান। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে 35 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 25 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে 16,49,464 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নবীন ভোটার রয়েছেন 1,12,218 জন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর আসনে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায়। এই লক্ষ্মীপুর সদর আসন থেকে মূলত 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর রাজাউল করিম। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং এলডিপি থেকে আরো 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং মূলত বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথেই জামাত ইসলামের ডক্টর রাজাউল করিমের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 1991 সাল থেকেই এই লক্ষ্মীপুর সদর আসন 5ম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2018 সালের নির্বাচন পর্যন্ত এই আসনটি কিন্তু বিএনপির দখলেই ছিল। এখন এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও রাজাউল করিম। এর মধ্যে যে কেউ লক্ষ্মীপুর সদর আসন থেকে নির্বাচিত হতে পারেন। তবে ভোটাররা বলছেন এবার তারা দলকানা হয়ে নয়, প্রার্থীর সততা যোগ্যতা দেখেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছিল আমার কাছ থেকে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ সহকর্মী মাজহারুল। তিনি আসলে জানাচ্ছেন লক্ষ্মীপুর 3 আসনের রাজনৈতিক উত্তাপে, নির্বাচনী উত্তাপে সবশেষ খবরাখবর। নির্বাচন ঘিরে পুলিশ, আনসার, কোস্ট গার্ডের প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,682 জন তালিকাভুক্ত হয়েছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরও একটু বেটার অবস্থায় আছে। ইমামদেরকে আমরা সাথে কথা বলা হচ্ছে। পুরো সারা বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, সারা বাংলাদেশে অনেক মন্দির আছে, গির্জা আছে, তাদের পুরোহিত আছেন। সবাইকেই আমরা চাচ্ছি যে উদ্বুদ্ধকরণে তারা যাতে গণভোটের বিষয়ে তারা উদ্বুদ্ধকরণ করতে পারেন। ছোট নগরী কক্সবাজার, যেখানে যেমন রয়েছে নানামুখী সংকট, তেমনি রয়েছে অপার সম্ভাবনা। চায়ের আড্ডায় কক্সবাজারবাসীর প্রত্যাশার কথা তুলে ধরেছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে 4টি সংসদীয় আসন। আমরা আজকে আছি কক্সবাজার 3 সদর উপজেলা এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় আসা মানুষের প্রত্যাশার কথা জানব। দীর্ঘদিন ধরে যারা রোহিঙ্গা আছেন, আমাদের জনপ্রতিনিধি যারা হবেন, তাদেরকে অতি দ্রুত তাদের প্রত্যাবাসন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা চাই মাদক মুক্ত কক্সবাজার হোক। যারা নির্বাচিত হবে ওনারা যেন আমাদের পর্যটকদের জন্য নিরাপত্তার দিক দিয়ে জোরদার করতে পারে। বাংলাদেশের সেরা পর্যটন নগরী করতে পারবে যারা নির্বাচিত হবে, তার কাছে এই আশাই করি। কক্সবাজার স্বাস্থ্যখাত খুবই নাজুক অবস্থা, এখানে 500 বেডের একটি হসপিটাল হোক। কক্সবাজারে সরকারি কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমরা চাই এমন একটি প্রাপ্তি আসুক যে প্রতিষ্ঠান করতে পারবে। আমাদের একটাই দাবি থাকবে, এটা সুন্দরভাবে কক্সবাজারটা পরিচালনা করুক। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজনে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। সঙ্গেই থাকুন সময়।